আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো এশিয়া কাপের গতকালকের মানে তথাকথিত হাই ভোল্টেজ ম্যাচ, পাকিস্তান ভারত ম্যাচ, সেই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো। গতকালকের যে ম্যাচটা হয়েছে, ম্যাচের সিনারিও বা আমার এই ম্যাচ সম্পর্কে আমার অভিমতি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো যাই হোক, প্রথমেই পাকিস্তান ব্যাট করে গতকালকার ম্যাচে, এবং যখন পাকিস্তান ব্যাট করে তখন মনে হচ্ছিল যে না, এই পাকিস্তান হয়তো ঘুরে দাঁড়ানোর একটা মনোবল মনের মধ্যে পেয়ে গেছে। তো দেখেন, গতকালকে যে পিচটা ছিল সেটা কিন্তু তার আগের যে ম্যাচটা হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ, সেই পিচ যতটা না স্পোর্টিং ছিল, যতটা না ব্যাটিং ফ্রেন্ডলি ছিল, বাট গতকালকের পিচটা কিন্তু আসলে অমনটা ছিল না। এই পিচ কিছুটা স্লো ছিল, এখানে স্পিনারদের গ্রিপ হওয়ার পসিবিলিটিস বেশি ছিল। সো এখানে ব্যাটারদের মাসেল পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং সেই মাসেল পাওয়ারের ইমপ্লিমেন্টটা কিন্তু গতকাল পাকিস্তানিরা বেশ ভালোভাবেই করছিল। পাকিস্তানিরা বলে ভুল হবে, স্পেশালি ফারহান বা সাইম আইয়ুব বা শেষে কিছুক্ষণের জন্য ফাহিম আশরাফ, তারা করেছেন। গতকাল ইন্ডিয়ানরা আগে যে পিচ থেকে যে পেসাররা যে বেনিফিটটা পাবে, সেই বেনিফিটটা পাওয়ার আশায় যে বল করছিল, ওই বেনিফিট কিন্তু ওইরকমভাবে পাচ্ছিল না। তবে এখানে আমার একটা কথা আছে, এটা সারা দুনিয়াই জানে যে পাকিস্তান থেকে ফার বেটার ক্রিকেট খেলছে এই মুহূর্তে ইন্ডিয়া। তো এই ক্ষেত্রে তো ইন্ডিয়ার এরকম চুরি বা এ ধরনের অ্যাক্টিভিটিস করার আসলে কোনো যৌক্তিকতা নাই। আসলে এটা কি অ্যাকচুয়ালি ইন্ডিয়ানরাই করেছে, না ইন্ডিয়ানদের খুশি করার জন্য রুচিরা, থার্ড আম্পায়ার, সে নিজে করেছে, নিজ দায়িত্বে করেছে? এটা আসলে আমার জানা নাই। রিজন হচ্ছে, যে কেউ খালি চোখে দেখেই বলে দিতে পারবে এই বলটা সঞ্জু স্যামসনের গ্লাভস, মানে ফিঙ্গার আন্ডার দ্য বল যেটাকে বলা হয়, সেটা হওয়ার আগেই বলটা মাটি ছুঁয়েছিল, এটা স্পষ্ট দেখা গেছে। তো কোন যুক্তিতে সে এটা মানে এত ভাবনা চিন্তা না করে সে সাথে সাথে বলে দিল ইটস আউট? এটা বোঝাই যাচ্ছে যে রুচিরা কতটুকু পার্শিয়ালি সে আম্পায়ারিং করেছে বা সে ডিসিশন দিয়েছে। এছাড়াও আমরা দেখেছি, যেখানে বুমরা একটা নো বল হয়েছে, আম্পায়াররা ক্রস চেক করেছে। যদি ক্রস চেক না করতো, আমরা যদি না দেখতাম, তাহলে আমাদের মধ্যে কন্ট্রোভার্সির জন্মটা নিত না। যেহেতু আমাদেরকে দেখানো হয়েছে, দেখানোর পরে সেটাকে নো বল ঘোষণা করা হয়নি। তো এখানে বোঝাই যাচ্ছে যে আম্পায়ারদের একটা ভালো পক্ষপাতিত্বমূলক ব্যাপার স্যাপার এখানে ছিল। যদিও আমাদের বাংলাদেশে একজন আম্পায়ার ছিলেন গাজী সোহেল, অ্যাকচুয়ালি ওনার কাছ থেকে এরকম কোনো কন্ট্রোভার্সিয়াল ডিসিশন পাওয়া যায়নি, উনি ফেয়ার এনাফ আম্পায়ারিং করেছেন। কিন্তু তারপরেও এই জিনিসগুলো আসলে চোখে লাগে, এই জিনিসগুলো আসলে ক্রিকেটের মধ্যে থাকুক এমনটা কখনোই চাই না। যাই হোক, ফারহান কিন্তু বেশ ভালো খেলছিলেন, সাহেবজাদা ফারহান। একমাত্র তাকেই মনে হয়েছে সে মাসেল পাওয়ার দিয়ে ব্যাটিং করেছেন গতকাল। তাও যে মাসেল পাওয়ার দিয়ে ব্যাটিং করেও যে আহামরি স্ট্রাইক রেট 170 প্লাস বা 200 এরকম কিন্তু মনে হয়নি। তারপরেও ফার দেন বেটার আদার্স ব্যাটসম্যান। এবং পাকিস্তানের আগের যে কোনো ম্যাচ থেকে গতকালকের ম্যাচটা আসলে একটু ডিফারেন্ট লেগেছে তাদের ব্যাটিং অ্যাপ্রোচের জন্য। এবং আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম যে গতকাল যে ফখর জামান যদি ক্রিজে থাকতেন, ওইরকম যদি একটা বাজে ডিসিশনের শিকার না হতেন, ডেফিনেটলি স্কোরটা হয়তো 200 হয়ে গেলেও অবাক হওয়ার কিছু ছিল না। তো যাই হোক, মাসেল পাওয়ারের দিনে পাকিস্তানিরা মিড ওভারগুলোতে তাদের যথারীতি তাদের স্লো ব্যাটিংটা করেছে। অ্যাকচুয়ালি পাকিস্তানের দল নির্বাচন নিয়ে আমার প্রশ্ন আছে, আমি বেশ কয়েকবার এ ব্যাপারে আমার বন্ধু মহল এই ব্যাপার নিয়ে ডিসকাস করেছি, যে পাকিস্তানের দল নির্বাচন নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। তারপরে তারা করেছে তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমার এখানে ইন্টারফেয়ার করার কিছু নেই। যদিও বাংলাদেশের দল নির্বাচন হলো, আমার ইন্টারফেয়ার করার কিছু নেই, আমাদের এখানে দর্শক হিসেবে দেখতেই হবে সবকিছু। তারপরও মাঝে মধ্যে নিজের মতামত আপনাদের সাথে শেয়ার করি, একটু শেয়ার করলে নিজে ভালো লাগে, একটু হালকা লাগে। যাই হোক, তো 171 দুবাইয়ের চেজিং এই পিচে বা অন্যান্য দল যদি হতো, সেক্ষেত্রে হয়তো বিপদ হলেও হতে পারতো, যদি পাকিস্তানিরা যদি ওইরকম বল করতো। হ্যাঁ, তারা ওইরকম বল করেছে 10 ওভারের পর, বাট প্রথম 10 ওভার তারা যেভাবে হাত খুলতে দিয়েছে ইন্ডিয়ান ব্যাটারদের, বিশেষ করে তারা স্লগ ব্যাটিং করেছে ইন্ডিয়ান ব্যাটাররা, স্পেশালি অভিষেক শর্মা, শুভমান গিল তো মানে ক্লাসিক্যালের উপরও সে বেশ জোরের সাথেই গতকালকে টাইমিং করেছে, আবার মেরেছেও কিন্তু বেশ জোরের সাথে। এবং পাশাপাশি আমরা অভিষেক শর্মার কথা যদি বলি, সে কিন্তু এক প্রকার স্লগ হিট করেছে, জাস্ট আপনি ইন্ডিয়ার প্রথম 10 ওভার দেখবেন, এরপরে যখন ইন্ডিয়ান অন্য ব্যাটার্সরা রীতিমতো খাবি খাচ্ছিল পাকিস্তানি বোলারদের এগেনস্টে, বিশেষ করে হারিস রফ যেভাবে আগুন ধরাচ্ছিলেন পিচে, এটা সত্যি মানে ভালো লাগছিল তার বোলিংটা দেখে, মানে দুর্দান্ত পেস দিয়ে বল করছিলেন। অপরদিকে আবরার থেকে আমি সাইম আইয়ুবকেই বেটার বলবো। সাইম আইয়ুবও মাইক খেয়েছে, সেও আসলে রান লিক করেছে, কিন্তু তারপরেও আবরারের বল ব্যাটাররা খেলার সময় যতটা জায়গা ক্রিয়েট করতে পেরেছে, যতটুকু রুম ক্রিয়েট করে মারতে পেরেছে, সাইম আইয়ুবের বেলায় ওরকমটা মনে হয়নি। তো এক্ষেত্রে একটু হয়তো গ্যাম্বেল করা উচিত ছিল পাকিস্তানি ক্যাপ্টেন কেমন যেন মুখস্থ ক্যাপ্টেন্সি করছিল মনে হচ্ছিল আমার কাছে। গ্যাম্বেলটা যেটা বলছি, নওয়াজকে একটু ট্রাই করা যেতে পারতো ওই 10 ওভারের মধ্যে, সেটা করেনি। যেহেতু অন্যান্য বোলাররা ফেলিয়ার হচ্ছে, বলা যায় বেশ জায়গা নিয়ে সময় নিয়ে স্ট্রোক খেলছিলেন ইন্ডিয়ান ব্যাটাররা, এটা পাকিস্তানকে ভুগিয়েছে। তো
171 এখনকার ইন্ডিয়ান প্রসপেক্টিভে মনে হয় যে এটা কোনো অ্যাকচুয়ালি রান না, কিন্তু এটাও বেশ ভালো উইনিং স্কোর ছিল। যদি পাকিস্তানি ক্যাপ্টেন্সি, পাকিস্তানি বোলারদের ইমপ্লিমেশন ভালো হতো, ডেফিনেটলি ইন্ডিয়ানদের খবর ছিল। কজ যতটুকু মনে হচ্ছে বা আমার আগের অ্যানালাইসিস যেটা বলে, আপনি ইন্ডিয়ান ব্যাটারদের চেপে ধরতে পারবেন, এখানে কোনো সন্দেহ নেই। কজ জাস্ট প্রথম দুইটা ব্যাটার, একটা হচ্ছে শুভমান গিল আর একজন হচ্ছে অভিষেক শর্মা, এই দুজনকে আপনি জাস্ট ছেটে ফেলেন, পরবর্তী ব্যাটাররা দেখবেন অটোমেটিক একটা প্রেশারে পড়ে যাবে। আমি কখনোই ইন্ডিয়ান ব্যাটারদের যে এরপরে যারা রয়েছেন, সঞ্জু স্যামসন অনেক নাম করা একজন ব্যাটসম্যান, অনেক নাম তার পিঠের মধ্যে ঝোলানো আছে, বাট আমার মনে হয় না যে সঞ্জু স্যামসন এই ধরনের পিচে ওরকম ভালো কিছু করতে পারবে, যেটা তার লাস্ট ওমানের অ্যাগেনস্টে ব্যাটিং, গতকালকে ব্যাটিং যেটা দেখাচ্ছিল। হ্যাঁ, তার প্রিভিয়াস হিস্ট্রি ভালো, কিন্তু তবুও তাকে যদি রিড করে বল করানো যায় আপনি ঠেকাতে পারবেন। তিলক ভার্মা, আপনি তাকেও ঠেকাতে পারবেন। তাকে যদি আপনি যদি তার রেঞ্জের মধ্যে বল না দেন, তার রেঞ্জের মধ্যে যদি বল না করেন, আপনি তাকেও ঠেকাতে পারবেন। তো চাইলেই ইন্ডিয়াকে বিট করা পসিবল, এটা কোনো ইম্পসিবল ব্যাপার না। এখন এটাকে অযথা একটা ইম্পসিবল ব্যাপারে রূপ দিচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রিজগুলো, যেটা আসলে টেরেবল অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে দেখতে পাওয়াটাও টেরেবল। আমার কথা হচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়ানদের প্রতি যেমন যথেষ্ট রেসপেক্ট রয়েছে অ্যাজ এ ক্রিকেটার হিসাবে, অ্যাজ এ ক্রিকেট টিম হিসাবে। এবং দেখেন রিসেন্টলি বুমরাও কিন্তু বেশ খরচে হয়ে গেছে, বুমরাকেও কিন্তু ভালোভাবে প্রাধান্য হচ্ছে। সো বাংলাদেশের পরবর্তী গেম পাকিস্তান, দেন ইন্ডিয়া, তো হয়তো না, সরি, পরবর্তী গেম প্রবাবলি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পরবর্তী গেমটা। তো চাইলেই বুমরাকে ভালোভাবে খেলা যায়, চাইলেই হার্দিক পান্ডেকে ভালোভাবে খেলা যায়, এবং আদার্স যে বোলার যারা ছিলেন, অক্ষর প্যাটেল বলেন বা কুলদীপ যাদব বলেন, তাদেরকেও আপনি ভালোভাবে বিট করতে পারবেন, ইয়ার ইজ নো ডাউট, এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না। আর পাকিস্তানি ক্রিকেট অ্যাকচুয়ালি ওই যে বললাম, ওদের মেইন সমস্যা হচ্ছে দল নির্বাচনে ম্যাসিভ প্রবলেম রয়েছে। মোহাম্মদ হারিসকে কেন তারা দলে ইনক্লুড করেছে এটা আসলে আমি জানি না, এটার আসলে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। মাঝে মধ্যে 2-1 6টায় মারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় তার স্লো ব্যাটিংয়ের কারণে দলের অবস্থা একদম মানে গড়বড় হয়ে যায়। ঠিক আছে, এখানে আপনি আমার মতে পাকিস্তান দলে ইরফান খান নওয়াজি কিংবা ইফতেখার আহমেদ, যার উপরে পাকিস্তানে ভরসা রাখতে চায় না, বাট তাকেও দলে রাখতে পারতো চাইলেও, বাট তাকেও সেভাবে ইনক্লুড করেনি। এছাড়া মোহাম্মদ নওয়াজের হাতেও প্রচন্ড স্ট্রোক মেকার একটা ব্যাটার, বাট মোহাম্মদ নওয়াজের কাছ থেকেও আপনি ওইরকম কোনো ব্যাটিং বা ওইরকম কোনো সাবলীল ক্রিকেট দেখতে পাবেন না বা পাচ্ছেন না রিসেন্টলি, হয়তো ওইরকম উইক বোলিং অপোনেন্ট ছাড়া। তো যাই হোক, ওভারঅল ইন্ডিয়া মোস্ট ডিজার্ভ করছিল এই জয়টা, এবং তারা ম্যাচটা জিতেছে। তবে এখানে অবশ্যই আম্পায়ারদের কৃতিত্বকে আপনি অস্বীকার কখনোই করতে পারবেন না। পাকিস্তানি বোলারদের শুরুর 10 ওভার কখনোই তাদের ওই যে বাজে স্পটে বল ফেলা, ইন্ডিয়ান ব্যাটারদেরকে রুম দেওয়া, এগুলো থেকে কখনোই বঞ্চিত করতে পারবেন না। পাশাপাশি পিচের সহায়তা, পিচের যে মানে অ্যাডভান্টেজটা ছিল সেটাকেও কিন্তু কাজে লাগাতে পারেনি, চাইলেই লাগাতে পারতো পাকিস্তানি বোলাররা, সেটা পারেনি। এবং মিড ওভারে পাকিস্তানি ব্যাটারদের ব্যাটিং ইনিংসের যখন পাকিস্তানি মিড ওভারটা চলছিল, তখন তাদের ব্যাটাররা যেভাবে বল নষ্ট করেছে, যেভাবে ইনিংসটাকে হুট করে স্লো করে ফেলেছে, এটাও দৃষ্টিকটু ছিল। এবং এই সব জায়গাতে অ্যাকচুয়ালি পাকিস্তান হেরে গেছে, চাইলেই ইন্ডিয়াকে বিট করতে পারতো। কালকে সেই পসিবিলিটিস পাকিস্তানের হাতে চলে এসেছিল, কিন্তু ওই যথারীতি পাকিস্তান নিজেদের ভুলের কারণেই তারা আসলে এই ফেলিয়ারটা ঘটিয়েছে বা এই ডিস্ট্রাকশনটা তারা ঘটিয়েছে। তো যাই হোক, এই ছিল ওভারঅল পাকিস্তান ভারত নিয়ে আমার কিছু অ্যানালাইসিস, কিছু অভিমত। আপনাদের যদি কোনো অ্যানালাইসিস অভিমত থাকে বা থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারেন, ভালো লাগবে। আপনি যদি কোনো কিছু ভুল করে থাকি সেটা আমাকে জানাতে পারেন, চেষ্টা করছি আমার ফিলিংস আমাদের শেয়ার করার। যাই হোক, অল দ্য বেস্ট ফর এগেইনস্ট বাংলাদেশ টিম। বাংলাদেশের জন্য আবারও শুভকামনা রইল, আশা করবো ইনশাল্লাহ এবারও আমরা ফাইনাল খেলবো, অপোনেন্ট যেই হোক না কেন। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।